করোনায় দিনে 15,000-এর মতো মৃত্যু দেখল বিশ্ব, মহামারীর ইতিহাসের রেকর্ড। গবেষকরা বলছেন নতুন বৈশিষ্ট্যের ভাইরাসে বাড়ছে সংক্রমণ। ভারতে আন্দোলনরত কৃষকদের সাথে বৈঠকে কিছুটা নমনীয় সরকার। কৃষি আইন বা এমএসপি নয়, ছাড় পেল বাকি দুই প্রস্তাব। বর্ষবরণ ঘিরে লকডাউন কড়াকড়ি আরোপ দেশে দেশে, সীমিত পরিসরে চলছে আয়োজন। পেরুতে গণকদের সম্মেলনে বিশেষ প্রার্থনা। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনায় গত 24 ঘন্টায় বিশ্বে প্রায় 15,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। মহামারীর এক বছরে যা রেকর্ড। বিশ্বজুড়ে মোট প্রাণহানি 18,13,000-এর কাছাকাছি। নতুনভাবে 8.25 লাখ মানুষের শরীরে মিলল কোভিড-19। মোট সংক্রমিত 8.5 কোটির বেশি। প্রথমবার দিনে প্রায় 4,000-এর বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। বুধবারই দেশটিতে সংক্রমণের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। 1200-র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। মোট প্রাণহানি 1,94,000-এর মতো। এপ্রিলের পর 981 জনের মৃত্যু রেকর্ড করেছে ব্রিটেন। দৈনিক প্রাণহানি 750-র মতো ছিল জার্মানিতে। 600 করে প্রাণহানি ছিল রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে। মোট প্রাণহানি 1.5 লাখ ছুঁতে যাচ্ছে ভারতে। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে সংক্রমণ বাড়লেও গবেষকরা বলছেন এটি নজিরবিহীন, কারণ মৃত্যুর কারণ নয়। প্রত্যাশা বিদ্যমান ভ্যাকসিন কমবে সংক্রমণ। এদিকে ভারতে খুব শীঘ্রই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে পারে ছাড়পত্র। শুক্রবার জরুরি বৈঠকে বসবে সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান AIIMS। মহামারীতে নিজ দেশেই লাখো প্রাণহানি, তাও ভয় সচেতনতা সবই যেন ভোতা ব্রাজিলিয়ানদের। মৃত্যুপুরীতে বসে তাদের যাবতীয় মাথা ব্যথা নতুন বছরের ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে। এখন আইসোলেশনে থাকা জরুরি, কিন্তু দীর্ঘ মহামারীর কারণে যে ক্লান্তি তৈরি হয়েছে তা কাটিয়ে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করাও তো জরুরি। পৃথিবীতে ভাইরাস আমরা আনিনি, বাকিদের খেয়াল রাখা উচিত, কিন্তু আমারও তো ভালোভাবে বাঁচতে হবে। কোভিড আতঙ্ক কাটতে না কাটতে ভিন্ন বৈশিষ্ট্যের দুই পৃথক করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে সারা বিশ্বে। বিশেষজ্ঞরা বলছেন বিস্তার রোধের মাধ্যমেই নতুন ভাইরাসের আরও রূপ পরিবর্তন ঠেকানো সম্ভব। বিদ্যমান ভ্যাকসিনে এটি প্রতিরোধ সম্ভব বলেও আশাবাদী তারা। নতুন ভাইরাসের সংক্রমণ হার বেশি হলেও কোভিড-19-এর তুলনায় এটা প্রাণঘাতী বা এতে আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থ রোগী বেশি, এমন কোনো প্রমাণ মেলেনি। নতুন প্রজাতির করোনা ভাইরাসের যত রকম বিবর্তিত রূপ ও ভিন্ন বৈশিষ্ট্য হতে পারে সবটা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। বর্তমানে কোভিড প্রতিরোধে যেসব ভ্যাকসিন আমাদের হাতে আছে সেগুলো দিয়ে সব প্রজাতির করোনাই ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতে খুব শিগগিরই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে পারে ছাড়পত্র। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার জরুরি বৈঠকে বসবে সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান AIIMS। ভারত বায়োটেক আইসিএমআর সম্পূর্ণই নিজস্ব গবেষণায় উদ্ভাবিত ভ্যাকসিন। সবচেয়ে বড় কথা, সাধারণ রেফ্রিজারেটরে এগুলো সংরক্ষণ করা সম্ভব। খুব শিগগিরই সারা দেশে সরবরাহ করতে পারবো। 4টি রাজ্যে চলছে ড্রাই রান। সংস্থাটির পরিচালক জানিয়েছেন পর্যাপ্ত প্রশিক্ষণ, স্টোরেজ সংকট, সিরিঞ্জের অভাব এবং অজানা পার্শ্ব প্রতিক্রিয়া সহ বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। নুসহাত কামাল, যমুনা নিউজ। চলমান কৃষক আন্দোলন ইস্যুতে কিছুটা নমনীয় ভারত সরকার। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বা ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির ব্যাপারে সিদ্ধান্ত না এলেও কৃষকদের উত্থাপিত বাকি দুই প্রস্তাবে সমঝোতা হয়েছে। 4 জানুয়ারি প্রধান ইস্যুগুলোতে হবে পরবর্তী বৈঠক। ততদিন পর্যন্ত বহাল থাকবে অবস্থান ধর্মঘট। ভারতে ধাপে ধাপে সরকার পক্ষ ও কৃষক প্রতিনিধি দলের সমঝোতা আলোচনা হলেও 6ষ্ঠ দফার বৈঠক নিয়ে সবারই ছিল বাড়তি আগ্রহ। প্রত্যাশা ছিল বুধবারই হবে দীর্ঘ আন্দোলনের দফা রফা, কিন্তু টানা 5 ঘন্টার বৈঠকেও আসেনি পুরোপুরি ঐক্যমত্য।
তবে দিল্লির দূষণ কমাতে রাজধানী ও সংলগ্ন রাজ্যে খড় পোড়ানোর দায়ে 5 বছরের কারাদণ্ড এবং 1 কোটি রুপি পর্যন্ত জরিমানার যে অধ্যাদেশ জারি হয়েছিল তার বাইরে থাকবেন কৃষকরা। এছাড়া বিদ্যুৎ সংস্কার বিল 2020 রদ করা হয়েছে। অতীতে সেচের জন্য যেভাবে বিদ্যুতে ভর্তুকি মিলত সেভাবেই কৃষকরা পাবেন সরকারি সহায়তা। এমএসপি এবং কৃষি আইন প্রত্যাহারের বিষয়গুলো একান্তই আদালত সাংবিধানিক ইস্যু, সেসব নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তাই 4 জানুয়ারি দুপুর 2টায় আবারও কৃষক প্রতিনিধি দলকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে সরকার। বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত চলবে আন্দোলন, এই হুঁশিয়ারি কৃষক প্রতিনিধি দলের। 4টি এজেন্ডার মধ্যে 2টি গ্রহণ করেছে সরকার। দূষণের জন্য 1 কোটি রুপি পর্যন্ত জরিমানার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে কৃষকদের। এছাড়া বিদ্যুৎ সংস্কার বিলও বাতিল। প্রত্যাশা জানুয়ারিতে মূল দাবিগুলো পূরণ হবে। শতভাগ দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের বৃহত্তর পরিকল্পনায় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সেপ্টেম্বরে পাশ হওয়া 3টি আইন প্রত্যাহারের দাবিতে 36 দিন ধরে চলছে আন্দোলন। তীব্র শৈত্যপ্রবাহে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে 40 জন কৃষক। তাই বিক্ষোভস্থলে থাকা নারী শিশুদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পেরু। বুধবারও লাতিন আমেরিকার এই দেশটিতে পুলিশের সাথে সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন বিক্ষোভকারী। নিহতদের একজন 16 বছর বয়সী এক কিশোর। সহিংসতায় আহত হয়েছেন 4 বিক্ষোভকারী এবং 6 জন পুলিশ সদস্য। ডিসেম্বরের শুরুতেই ইকা প্রদেশে কৃষি আইন সংস্কারের দাবিতে শুরু হয় এই আন্দোলন। মঙ্গলবার পার্লামেন্টে নতুন কৃষি আইন পাশ হলেও তাতে সন্তুষ্ট নন কৃষক ও সংশ্লিষ্ট শ্রমিকরা। দিন প্রতি মজুরি নির্ধারণ করা হয়েছে মাত্র $13। অভিযোগ, মহামারীতে ক্ষতিগ্রস্ত 2000 কৃষি পণ্য উৎপাদক প্রতিষ্ঠানের জন্য গৃহীত হয়নি কোনো পদক্ষেপ। বঞ্চিত কর্মসংস্থানের সন্ধানে থাকা প্রায় 2 লাখ মানুষ। বিচ্ছিন্নতাবাদী সন্দেহে জম্মু কাশ্মীরে 2 কিশোর সহ 3 জনকে হত্যা করেছে ভারতীয় সেনারা। বুধবার শ্রীনগরের একটি বাড়িতে হয় কথিত এই বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও 2টি পিস্তল জব্দের কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, নিহতদের 2 জন শিক্ষার্থী ও 1 জন কাঠমিস্ত্রি ছিলেন। 2 দিন আগেই ভুয়া বন্দুকযুদ্ধে 3 বেসামরিক কাশ্মীরিকে হত্যার ঘটনায় ভারতীয় এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে পুলিশ। তদন্তে জানা যায়, অপহরণ হত্যার পর মরদেহের সাথে অবৈধ অস্ত্র ফেলে রাখেন ছদ্মবেশী ওই সেনা। সরকারি অর্থায়নে পরিচালিত মাদ্রাসা বন্ধে বিল পাশ করল ভারতীয় রাজ্য আসাম। 2021 সালের এপ্রিল থেকে সাধারণ স্কুল হিসেবে পাঠদান শুরু করবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। বুধবার বিরোধী এমপিদের প্রবল বাধার মুখেই বিধানসভায় পাশ হয় এই বিলটি। এতে সমর্থন দেয় বিজেপি সমর্থিত ক্ষমতাসীন আসাম গণপরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট। এ সময় পার্লামেন্ট বর্জন করেন বিরোধীরা। বিলটির আওতায় বিলুপ্ত হবে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডও। তবে শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সরকারি বেতন ভাতা অব্যাহত থাকবে। আইন হিসেবে কার্যকরে গভর্নরের অনুমোদন প্রয়োজন। পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবারের এই হামলার সাথে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কারাখ জেলায় চালানো হয় এই সহিংসতা। স্থানীয়দের দাবি, প্রভাবশালী ইসলামিক নেতারা এই ঘটনার সাথে সম্পৃক্ত। কারণ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মন্দিরটির সংস্কারের হাত দিয়েছিল হিন্দু সম্প্রদায়, যার সাথে দ্বিমত ছিল ওই নেতাদের। তাদের উস্কানিতে কয়েকশো মানুষ মন্দিরটির ওপর চড়াও হয়। পরিস্থিতি মোকাবেলায় হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এই ঘটনার নিন্দায় সোচ্চার পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। কয়েক সপ্তাহ আগে ইমরান খান সরকার সংখ্যালঘুদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, পুরনো মন্দির সংস্কার বা নির্মাণে কোনো বাধা নেই। পাকিস্তানে 75 লাখ হিন্দু বসবাস করেন। ইয়েমেনের এডেন বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 26 জনের, আহত হয়েছেন অর্ধশতাধিক। নবগঠিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের বহনকারী বিমান অবতরণের পরপরই এই হামলা চালানো হয়। বুধবার সৌদি আরব থেকে ফিরছিলেন তারা। বিমান থেকে আরোহীরা যখন নামছিলেন তখনই পরপর 2টো বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, টার্মিনাল লক্ষ্য করে 3টি মর্টার শেল ছোড়া হয়। গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। নিহতদের মধ্যে আছেন বেসরকারি সাহায্য সংস্থা ও সরকারি কর্মকর্তারা। নতুন মন্ত্রিসভার সদস্যরা সবাই সুরক্ষিত, এমনটা নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।
এই ঘৃণ্য কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে স্থিতিশীলতা ফেরানোর লড়াইকে ব্যাহত করার চেষ্টা হয়েছে এর মাধ্যমে, তাও শোককে শক্তিতে পরিণত করে ইয়েমেনি জনগণের সেবায় অটলভাবে দায়িত্ব পালন করে যাবে সরকার। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাসে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ জন সিরীয় সেনা, আহত হয়েছেন ১৫ জন। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। বুধবার কোবাদজেব এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ছুটিতে বাড়ি ফেরার সময় আক্রমণের শিকার হন সেনারা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাসটি। কিভাবে এই হামলার সূত্রপাত বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে এক সময় আইএসের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলটিতে এখনও সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। প্রাথমিকভাবে আইএসকে হামলার জন্য দায়ী করছে স্থানীয় প্রশাসন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের পর এবার উচ্চকক্ষের সিনেটেও বাতিল হলো করোনা প্রণোদনা বিলের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো। বুধবার ভোটাভুটির পর প্রস্তাবটি প্রত্যাখ্যান করে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান পার্টির প্রধান মিচ ম্যাককনলে বলেন, জনপ্রতি আর্থিক সহায়তার পরিমাণ $600 থেকে বাড়িয়ে $2000 করা হলে কেন্দ্রীয়ভাবে ঋণের পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাবে, যা অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে। উভয় দলের আইন প্রণেতাদের সাথে দীর্ঘ বাদানুবাদ আর বিতর্কের পর গেল রোববার $2.3 ট্রিলিয়ন করোনা প্রণোদনা বিল স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনে পরিণত হলেও মাথাপিছু $2000 সহায়তার প্রস্তাব রেখে দেন ভেটো। মার্চ কিংবা এপ্রিলে নয়, তার আগে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে, এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার। বিবৃতিতে তার দাবি, চলতি বছরের শুরুতে হ্যাকাররা যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়েছে এমন প্রতিবেদন দিলেও এই হামলা হয়েছে গেল বছর থেকে। হামলার মাত্রাটা খেয়াল করে দেখুন। সরকারি বেসরকারি বিভিন্ন বড় প্রতিষ্ঠানে হানা দেয় হ্যাকাররা। এত বড় পরিসরে হামলার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। তাই গোয়েন্দারা যে বলছেন মার্চ এপ্রিলে হামলা হয়েছে, আমার তা মনে হয় না। গেল বছরের শেষ নাগাদ এই সাইবার হামলা হতে পারে। তীব্র তুষারপাতে নজিরবিহীন ভূমিধসের সাক্ষী হল নরওয়ে। রাজধানীর অসলোর আশপাশে নিখোঁজ রয়েছেন 11 জন, তবে কারো মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়নি। জেড্রাম গ্রামে বুধবার ভূমিধসে বহু ঘরবাড়ি চাপা পড়ে, আহত হন 10 জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। যদিও হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ চালানো কষ্টকর, এমনটা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। পুলিশের শঙ্কা, নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় 900 গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। এলাকা ছাড়তে পারেন কয়েকশো মানুষ। কয়েক ঘন্টার মধ্যেই পুরনোকে বিদায়ের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের জমকালো আয়োজন। জনসমাগম ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। কোথাও সীমিত পরিসরে আয়োজন, আবার কোথাও উৎসব পালন পুরোপুরি বন্ধ। বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন স্থান সিডনি হারবার এবার জনশূন্য। প্রতিবারের মতো আতশবাজির আয়োজন থাকলেও সেটা হবে সীমিত পরিসরে। যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে নতুন বছর বরণের আয়োজনও সীমিত। কাউন্টডাউনের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল তোলা হলেও উপস্থিত থাকবেন হাতে গোনা কিছু মানুষ। বাকিরা ভার্চুয়ালি উপভোগ করবেন গোটা অনুষ্ঠান। ইউরোপ জুড়ে বর্ষবরণের অনুষ্ঠানে লাগাম টানা হয়েছে। ফ্রান্সের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে 1 লাখের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য। ইতালিতেও চলছে লকডাউন। কেমন যাবে নতুন বছর তা জানাতে গণকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পেরুতে। ঐতিহ্য অনুযায়ী ভবিষ্যতের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। পূর্বাভাস দেন 2020 সালের তুলনায় ভালো যাবে 2021 সাল। এবছরই মিলবে করোনা থেকে মুক্তি। ফুল ফল থেকে তলোয়ার আর রং বেরঙের পতাকা, বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে মন্ত্রপাঠ। 2021 সালকে স্বাগত জানিয়ে বিশেষ প্রার্থনায় পেরুর গণকরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সহ রয়েছে আরও রাষ্ট্রনেতাদের ছবি। যাতে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন সে উদ্দেশ্যে চলছে ঝাড়ফুঁক। আমরা পুরো বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করছি, মহামারী থেকে মুক্তি চেয়েছি, সবার কাছে যাতে টিকা পৌঁছায় সেই প্রত্যাশা করছি। সাহস আর আশা হারালে চলবে না। পেরুর গণকদের এই সম্মেলন আসলে বহুদিনের প্রথা। রোগবালাই বা যে কোনো সমস্যায় কুসংস্কার বশত এখনও এসব গণকের শরণাপন্ন হন স্থানীয়দের অনেকে।
বহু বছর ধরেই আমাদের এই সম্মেলন আয়োজিত হচ্ছে। মানুষের সংকট দূর করার চেষ্টাতেই এই আয়োজন। লিমার সম্মেলন থেকে গণকদের পূর্বাভাস, আসছে সুসময়। 2020-এর সংকট কেটে যাবে 2021-এ। বিশেষ করে মহামারী থেকে মুক্তি মিলবে নতুন বছরেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বছরের সবশেষ পূর্ণচন্দ্রের মোহময় সৌন্দর্য উপভোগ করল বিশ্ববাসী। সবচেয়ে দীর্ঘ সময় আকাশে দেখা গেছে পূর্ণিমার চাঁদ, যাকে মহিকান নৃগোষ্ঠীরা ডাকেন লং নাইট মুন নামে। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।